Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে বায়োলজি পার্ট ক্লাস 3। এর আগে ক্লাস 1 ক্লাস 2 হয়ে গেছে, টোটাল আমরা 4টে চ্যাপ্টারও পড়া হয়ে গেছে বায়োলজির জন্য, এবং আজকে আমরা আরও দুটি চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টার দুটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে বিভিন্ন এক্সামে মিসলেনিয়াস, WCS এর মেন্স, WCS এর প্রিলিমস, তারপরে যেসব রেলের রিক্রুটমেন্ট যেগুলো বেরিয়েছে, রেলের লোকো পাইলট, গ্রুপ ডি, সবগুলোতেই জেনারেল সায়েন্স আছে এবং এই চ্যাপ্টার থেকে একটি কি দুটি কোশ্চেন প্রত্যেক এক্সামে আসবে। আজকে আমাদের চ্যাপ্টার দুটি হচ্ছে, এক হচ্ছে সালোক সংশ্লেষ, মনে হচ্ছে ফটোসিনথেসিস, এবং সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে শ্বসন, মনে হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, এবং আরেকটি কথা বলি, কালকে আমি কোনো ভিডিও আপলোড করব না। কালকে তোমাদের যে কাজটি করতে হবে, যে 1 তারিখ থেকে এই 10 তারিখ পর্যন্ত যে যতগুলো ভিডিও আপলোড করছি সেগুলো সব পিডিএফ তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে গেছো, আর দুই একটি বাকি রয়েছে যেগুলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়নি, সেগুলো আজকে রাতে আমি আপলোড করে দেবো। তোমাদের কি করতে হবে, যে এই 10 দিনে যত রকমের ভিডিও এবং পিডিএফ আপলোড করে গেছি সেইগুলো সব রিপিট করতে হবে। রিপিট করতে মানে তোমাকে রিভাইজ করে পড়ে নিতে হবে একবার, সেই জন্য কালকের জন্য কোনো ভিডিও থাকবে না। কাল সানডে, কালকে শুধু রিপিট করবে, মানে যেগুলো পড়েছি সেগুলো আরেকবার করে রিভাইজ দিয়ে নেবে, তাহলে পরীক্ষার আগে অনেকটা হেল্প হবে। যে তো 24 তারিখে গিয়ে রিপিট করা থেকে আমরা পার্ট পার্ট করে যদি রিপিট করি তাহলে আমাদেরই খুব হেল্প হবে। সেজন্য কালকে কোনো ভিডিও থাকবে না। আবার আমি সোমবার থেকে, পরশু দিন থেকে আমি আবার সেম দুপুরবেলায় একটি এবং রাতের বেলা একটি করে পিডিএফ ভিডিও আপলোড করে দেবো, এবং যে 2-3টি পিডিএফ যেগুলো টেলিগ্রাম চ্যানেলে বাকি আছে দেওয়া, সেগুলো আজ রাতের মধ্যেই আমি দিয়ে দেবো। চলো আজকে স্টার্ট করা যাক। বায়োলজি ক্লাস 3 ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমরা যেটা আজকে পড়বো, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ হচ্ছে ফটোসিনথেসিস। এখানে দেখো যে সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত করে, মানে হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৌরশক্তি মনে হচ্ছে সানলাইট কনভার্টস টু কেমিক্যাল এনার্জি। ঠিক আছে, মানে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে এবং ওই স্থিতিশক্তি রূপে খাদ্যের মধ্যে আবদ্ধ থাকে অ্যান্ড স্টেবিলাইজড ইন ফুডস। স্থিতিশক্তি রূপে খাদ্যের মধ্যে এগুলি আবদ্ধ থাকে। এরপর দেখো সংজ্ঞা। সালোক সংশ্লেষটা কি, ফটোসিনথেসিস কি না, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পাতার উপর মেসোপিল কলার কোষের ক্লোরোফিলে সহায়তায় পরিবেশ থেকে গৃহীত 12 অণু জল ও বায়ু থেকে গৃহীত 6 অণু কার্বন ডাইঅক্সাইড এর সহায়তায় শর্করা বা কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, ঠিক আছে, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে, তাকে সালোক সংশ্লেষ বলে। ঠিক আছে, এটি হচ্ছে সালোক সংশ্লেষের সংজ্ঞা। এটা মেন কি হচ্ছে না, এরা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। এবার দেখো এর কিভাবে করে। বায়ু থেকে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল নিল এবং সেটির পরিবর্তে কি দিল, শর্করা জাতীয় খাদ্য মানে হচ্ছে গ্লুকোজ প্লাস 6 অণু অক্সিজেন ত্যাগ করলো এবং সাথে জল ত্যাগ করলো। ঠিক আছে, এবার একটি কোশ্চেন যেটা আমরা ছোটোবেলাতেই পড়েছিলাম যখন বায়োলজি পড়তাম, যে সালোক সংশ্লেষকে উপযোগী প্রক্রিয়া বলা হয় কেন। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় বলে, মানে যে শর্করা জাতীয় খাদ্য সেটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় বলে শুষ্ক ওজন বাড়ে এবং আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়, সেই জন্য এই প্রক্রিয়াকে উপযোগী প্রক্রিয়া বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো, এবং যারা ইংলিশে তাদের জন্য আমি পাশে দেখো ইংলিশে লিখে দিয়েছি। এরপর দেখো কি বলছে, সালোক সংশ্লেষের সময়কাল, টাইম অফ ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষ কখন হয় না, আমরা সবাই জানি সৌরশক্তির একমাত্র উৎস হলো সূর্যালোক, তাই একমাত্র দিনের বেলাতেই সালোক সংশ্লেষ ঘটে। তবে কৃত্রিম আলোতে মানে হচ্ছে আর্টিফিশিয়াল লাইটে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য মানে হচ্ছে ফিক্সড ওয়েভ লেন্থে সালোক সংশ্লেষ করা সম্ভব। সূর্যালোকে দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে ক্লোরোফিল প্রধানত লাল ও নীল রঙকে বেশি মাত্রায় শোষণ করে। তাহলে সূর্যালোকে দৃশ্যমান, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এইটাও বিভিন্ন এক্সামে এসছে, যে সূর্যালোকে দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে ক্লোরোফিল প্রধানত কোন কোন রঙকে বেশি মাত্রায় শোষণ করে, রেড অ্যান্ড ব্লু, লাল এবং নীল। এবার দেখো সালোক সংশ্লেষের পদ্ধতি, সালোক সংশ্লেষ কেমনভাবে হয় না, এটি একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জল জারিত হয়, জারিত হয় মানে জারণ হয় মানে হচ্ছে অক্সিডেশন হয় এবং অক্সিজেন মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হলে
কার্বন ডাই অক্সাইড বিজারিত হলে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। এটি হচ্ছে টোটাল প্রসেস অফ সালোক সংশ্লেষ। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো এই চ্যাপ্টার থেকে আসতে পারে এমন কিছু কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট দেখো, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী। এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, কিন্তু সালোক সংশ্লেষ তো সমস্ত উদ্ভিদরা করতে পারে, কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটা হচ্ছে, একটি হচ্ছে ইউগ্লিনা এবং একটি হচ্ছে ক্রাইসামিবা, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, সমস্ত উদ্ভিদই সালোক সংশ্লেষ করতে পারে, কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম মানে সালোক সংশ্লেষ করতে পারে না এমন উদ্ভিদ হলো ছত্রাক এবং স্বর্ণলতা। এই স্বর্ণলতাটা বহু এক্সামে এসছে, যে চারটে অপশন দিয়ে দেবে যে এইগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষ করতে পারে না, ঠিক আছে, স্বর্ণলতা। এরপর দেখো, সালোক সংশ্লেষের প্রধান স্থান পাতার মেসোফিল কলা। আমরা সবাই জানি পাতায় হয়, কিন্তু পাতার কোথায় হয় না, মেসোফিল কলায়। যদি মেসোফিল কলা অপশানে থাকে তবে আগে মেসোফিল কলায় অ্যান্সার দেবে। এরপর দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন O2 গ্যাসের উৎস, মানে সালোক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস হলো জল। জল জারিত হয়ে অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই পড়লাম। এবার দেখো, জীবকোষের যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হলো এটিপি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে এসছে, তোমরাও জানো। এরপর দেখো, এইটার একটা প্রক্রিয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক। হিল বিকারক হচ্ছে NADP, খুব ইম্পর্টেন্ট এটা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক হলো NADP। এরপর দেখো, সালোক সংশ্লেষ একক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সালোক সংশ্লেষের একক কি না, কোয়ান্টোজোম। পাশে দেখো ইংলিশেও লিখে দিয়েছি আমি। এরপর দেখো, ক্লোরোফিলের প্রধান উপাদান কি না, সি মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এরপর দেখো, ফটোসিনথেসিস বা জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে CHL-A, ঠিক আছে। এই জলের আলোক বিশ্লেষণ মনে হচ্ছে ফটোসিনথেসিস, ঠিক আছে। এরপর দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ সৌরশক্তি আবদ্ধ হয় রাসায়নিক শক্তিতে। মানে সৌরশক্তি কোথায় কিসে পরিণত হয়, কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি, যেটা কিছুক্ষণ আগেই আমরা পড়লাম, ঠিক আছে। এবার দেখো, সালোক সংশ্লেষে অন্ধক দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হচ্ছে PGA, খুব ইম্পর্টেন্ট, যে সালোক সংশ্লেষে অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হলো PGA। এরপর দেখো, ক্লোরোফিলকে সক্রিয় করে কে না, ফোটন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর দেখো, এই কোশ্চেনটা কিছুক্ষণ আগেই পড়লাম, যে বর্ণালী কোন রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়, লাল এবং নীল, রেড অ্যান্ড ব্লু, খুব ইম্পর্টেন্ট, কিছুক্ষণ আগেই আমরা পড়লাম। তাহলে দেখতে পাচ্ছ যে ডেসক্রিপটিভ পড়লে মানে অবজেক্টিভের জন্য কত ইজি হয়ে যাচ্ছে। এরপর দেখো, সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। তাকে এইখানটা একবার পড়ে না ভালো করে, যে সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ, গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। কিন্তু কিছুক্ষণ আগে এইখানে পড়লাম দেখো, যে সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস হলো জল। অক্সিজেন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস হলো জল। এবং এখানে আমরা পড়ছি যে সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ, গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। এটা একটু গুলিয়ে ফেলো না, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, ADP ও PI এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এরপর দেখো, পরাশ্রয়ী উদ্ভিদে জল শোষণকারী অঙ্গটি হলো পরাশ্রয়ী মূল। মানে পরাশ্রয়ী উদ্ভিদরা কিভাবে জল শোষণ করে না, তারা পরাশ্রয়ী মূলের দ্বারা জল শোষণ করে। এরপর দেখো, সালোক সংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হলো প্লাস্টোকুইনন, ঠিক আছে। এরপর দেখো, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে সালোক সংশ্লেষ ও শ্বসনের দ্বারা। মানে এই দুটো প্রক্রিয়ার দ্বারা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো, এনার্জি কারেন্সি বা এনার্জি কারেন্সি কাকে বলা হয়, আমরা সবাই জানি যে এনার্জি কারেন্সি বলা হয় ATPকে। তারপর দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মানে যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হলো PGA। এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপর দেখো, সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন প্লাস ও OH- আয়ন পরিণত হওয়াকে বলা হয় ফটোলাইসিস। তাহলে ফটোলাইসিস কাকে বলা হয় না, সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে, জল মানে হচ্ছে H2O, এই জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়নে পরিণত হওয়াকে বলা হয় ফটোলাইসিস। এরপর দেখো, ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা হলো বার্নেস,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে ফটোসিনথেসিস কথাটি প্রবক্তাকে। তারপর দেখো যেটা লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়াটি হলো, মানে সালোক সংশ্লেষ করতে সক্ষম এমন একটি ব্যাকটেরিয়া হলো, দুটি উদাহরণে লেখা হয়েছে, যে রোডোস্পাইরিলাম এবং আরেকটা হচ্ছে রোডোসিউডোমোনাস। খুব ইম্পর্টেন্ট এই দুটো, একদম মুখস্থ করে নেবে। এরপর দেখো নেক্সট পেজ, আমাদের ফিফথ চ্যাপ্টার শেষ সালোক সংশ্লেষ। এবার আমাদের হচ্ছে সিক্স চ্যাপ্টার কি না, শ্বসন, রেসপিরেশন। শ্বসন থেকেও ডাব্লিউসিএসে বিভিন্ন এক্সামে এসছে এবং মিসলিনিয়াসও অনেক কটি কোশ্চেন এসছে। এবার দেখো প্রতিটি সজীব কোষে শ্বসন ঘটে, শ্বসন মাত্রই প্রতিটি সজীব কোষের মধ্যে শ্বসন ঘটবে। তারপর দেখো শ্বসনে খাদ্যস্থ স্থিতিশক্তি জারিত হয়ে রাসায়নিক শক্তিতে এটিপি নামে অথবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এখানটা আরেকবার পড়ো যে কি বলেছে না, শ্বসনে খাদ্যস্থ স্থিতিশক্তি জারিত হয়ে রাসায়নিক শক্তি যেটা এটিপি নামে সঞ্চিত হয় অথবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো শ্বসনে উৎসেচকের প্রয়োজন হয়, উৎসেচক মানে হচ্ছে এনজাইম, শ্বসনে এনজাইমের প্রয়োজন ঘটে। এবং আরেকটি দেখো, শ্বসনের মাধ্যমে প্রাণীদের তাপমাত্রা বজায় থাকে, এটি খুব ইম্পর্টেন্ট, শ্বসনের মাধ্যমে প্রাণীদের তাপমাত্রা বজায় থাকে। এরপর দেখো আমরা যেটি পড়বো সেটি হচ্ছে মুক্ত অক্সিজেনের উপস্থিতির উপর নির্ভর করে শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সবাত শ্বসন, এক হচ্ছে অবাত শ্বসন। এটা আমরা সবাই পড়েছি স্কুল লাইফে। দেখো সবাত শ্বসন আর অবাত শ্বসনের মধ্যে ডিফারেন্সটা কি, এটি মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, এটি মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। এই শ্বসন কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে ঘটে, কিন্তু মানে অবাত শ্বসন কোষের শুধু সাইটোপ্লাজমে ঘটে। এরপর দেখো এই ধরনের শ্বসনে 1 গ্রাম অণু গ্লুকোজ থেকে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, কিন্তু অবাত শ্বসনে কী হয় না, মাত্র 50 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এ হচ্ছে এদের ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো শ্বাস অঙ্গ, রেসিপিরেটরি অর্গান, খুব ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে দেখবে যে ডাব্লিউসিএসেও একটি কোশ্চেন এসেছিলো এই বছরে, যে সকল অঙ্গের মাধ্যমে জীবদের শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে তাকে বলা হয় শ্বাস অঙ্গ। এটা আমরা সবাই জানি, তবু আমি একটু সংজ্ঞা লিখে রেখে দিয়েছি। এরপর দেখো উদ্ভিদের মূলত কাণ্ডের ত্বকের লেন্টিসেলে এবং পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বাসবায়ু আদান প্রদান ঘটে। উদ্ভিদরা কীভাবে শ্বাসবায়ু প্রদান করে, কিন্তু এবার দেখো যে বিভিন্ন প্রাণী ও তাদের শ্বাস অঙ্গের একটি তালিকা, যত রকমের প্রাণী আছে এবং তাদের কীভাবে তারা শ্বাস নেয় তার একটি তালিকা আমি বানিয়ে দিয়েছি। দেখো এখানে ফার্স্ট হচ্ছে অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, এরা দেহতলের মাধ্যমে শ্বাস নেয়। তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা এরা কিসের মাধ্যমে, এবং কোশ্চেন দেবে যে অ্যামিবা কিসের মাধ্যমে শ্বাস, বা অ্যামিবা শ্বাস অঙ্গের নাম কি, এইরকম 4টে অপশন দিয়ে দেবে হয়তো। অ্যান্সার হচ্ছে দেহতল। এটা দেহতলে ইংলিশ মনে হয় বন্ড, এটা আমি একটু গুগলে দেখেছি, তবুও তোমরা একটু দেখে নিও যে দেহতলের ইংলিশ মিনিংটা কি, যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে দিও। এবং এরপরে দেখো কেঁচো বা জোক, কেঁচো বা জোকের শ্বাস অঙ্গ হচ্ছে দেহত্বক, মানে হচ্ছে বডি স্কিন, তারা বডি স্কিনের মাধ্যমে শ্বাস নেয়। তারপর হচ্ছে পতঙ্গ, বিভিন্ন ধরনের পতঙ্গ যেমন ফড়িং, আরশোলা, এদের শ্বাস অঙ্গের নাম কি, ট্রাকিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরপর দেখো চিংড়ি এবং লিমুলাস মানে হচ্ছে রাজ কাঁকড়া, এদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে বইফুলকা অথবা বুকগিল বলবে, ঠিক আছে, বইফুলকা অথবা বুকগিল, ইংলিশ হচ্ছে বুকগিল। এরপর দেখো মাকড়সা ও কাঁকড়া বিছে, এদের হচ্ছে বই ফুসফুস মানে হচ্ছে বুক লাংস। তারপর দেখো মাছের আমরা সবাই জানি কি ফুলকার মাধ্যমে এরা শ্বাস নেয়। তারপর হচ্ছে ব্যাঙাচিটা কিসের মাধ্যমে নেয়, বহির্ফুলকা ও অন্তর্ফুলকা। তারপর হচ্ছে দেখো ব্যাংরা কিসের মাধ্যমে নেয়, যে ফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর ইত্যাদি মাধ্যমে, তবু বেশিরভাগ তারা ফুসফুসের মাধ্যমেই শ্বাস নেয়। তারপরে দেখো সরীসৃপ প্রাণী যেমন সাপ, গিরগিটি, টিকটিকি, এরা কি নেয়, এরাও ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয়। তারপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পাখি যেমন কাক, পায়রা, এরাও ফুসফুসের মাধ্যমেই শ্বাস নেয়। তারপরে দেখো স্তন্যপায়ী প্রাণী, এই যে বাদুড়, তিমি, মানুষ, এরা সবাই হচ্ছে স্তন্যপায়ী, এরা ফুসফুসের মাধ্যমে মানে লাংসের মাধ্যমে শ্বাস নেয়। ডাব্লিউসিএসে এই কোশ্চেনটি এসেছিল যে তিমির শ্বাস অঙ্গের নাম কি, ফুসফুস, লাংস। তাহলে সময় সবাই জানতে পারলে, তাহলে এইরকমভাবেই কোশ্চেন আসে।
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এগুলো একদম মুখস্থ করে নেবে। এই শ্বাস অঙ্গগুলির নাম, এগুলোর মধ্যে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। এরপর দেখো নেক্সট পেজ। এবার দেখো শামুক ও ঝিনুক এদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুলকা ও মেন্টাল পর্দা। এবার দেখো কোনো কোনো সামুদ্রিক প্রাণী ও জোনাকি দেহ থেকে যে আলো বিকীর্ণ হয় তা হলো শ্বসন, তা হলে শ্বসনের ফলে উৎপন্ন শক্তি। এখানটা আরেকবার বুঝে নাও যে কোনো কোনো সামুদ্রিক প্রাণী এবং জোনাকি দেহে যে আমরা যে আলো দেখতে পাই সেটি কী হলো না, সেটি হচ্ছে শ্বসনের ফলে উৎপন্ন শক্তি। এবং দেখবে সমুদ্রের ইলেকট্রিক রে নামে একটি মাছ পাওয়া যায়। তাহলে সমুদ্রে ইলেকট্রিক রে নামে একটি যে মাছ পাওয়া যায় তার দেহে থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটিও হচ্ছে শ্বসনের ফলে উৎপন্ন শক্তি। ঠিক আছে, এই কোশ্চেনটা এক্সামে আসতে পারে যে কোন সামুদ্রিক মাছের দেহ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, ইলেকট্রিক রে, মাছটির নাম হচ্ছে ইলেকট্রিক রে। এবার দেখো পায়রার ক্ষেত্রে ফুসফুস ছাড়াও অতিরিক্ত 9টি বায়ুথলি দেখতে পাওয়া যায়, কারণ তারা পায়রারা অনেকক্ষণ ধরে আকাশে ওড়ে, সেই জন্য তাদের অতিরিক্ত বায়ু দরকার পড়ে, সেই জন্য তাদের পায়রার ক্ষেত্রে পায়রারা ফুসফুস ছাড়াও তাদের শরীরে অতিরিক্ত 9টি বায়ুথলি দেখতে পাওয়া যায়। এরপর দেখো মানবদেহে শ্বসনতন্ত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ, মানবদেহের শ্বাসতন্ত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ। কি কি রোগ দেখতে পাওয়া যায় মানবদেহে? এক নম্বর হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া রোগটি হচ্ছে শ্বাসতন্ত্র গঠিত রোগ, এবং দেখো ডিপ্লোকক্কাস নিউমোনি নামে ব্যাকটেরিয়া ফুসফুসের বায়ুথলিতে পুঁজ জমে শক্ত হয়ে যায়, এটি হচ্ছে নিউমোনিয়া রোগ। কোন কোন ব্যাকটেরিয়ার জন্য হয় না, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ঠিক আছে, এরপর দেখো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস রোগটি কীভাবে হয় না, ক্লোম শাখার মিউকাস পর্দার অথবা ব্রঙ্কাসের রোগের ভাইরাস ও ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় ব্রঙ্কাস রোগটি। এবং তারপর দেখো হাঁপানি অথবা অ্যাস্থমা বা অ্যাজমা, এটি কীভাবে হয় না, ব্রঙ্কিওল ও ব্রঙ্কসের শ্বাসকষ্টজনিত রোগ, এটি বায়ুথলির সংকোচের জন্য উৎপন্ন হয়। এরপর আমরা পড়ব এমফাইসেমা। এটি কী রোগ না, দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভোগার ফলে বায়ুথলির স্থিতিস্থাপকতা নষ্ট হলে এই রোগটি হয়। এবং লাস্ট যেটি পড়ব অ্যাসবেস্টোসিস। এটা কি না, অ্যাসবেস্টর কণার ফুসফুসে ঢুকেই এই রোগের সৃষ্টি হয়। এবার সালোক সংশ্লেষের মতো আমরাও কিছু অবজেক্টিভ কোশ্চেনও এখানে দেখব, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বায়ু ধারকত্ব হ্রাস পায় কোন রোগে? যক্ষা রোগ হলে বায়ু ধারকত্ব হ্রাস পায়। তারপর দেখো যক্ষা রোগে প্রাথমিকভাবে শরীরের কোন অঙ্গ আক্রান্ত করে? ফুসফুস, কিছুক্ষণ আগেই পড়লাম আমরা। এবারে দেখো আমাদের ফুসফুসে বায়ু ধারকতা কত? 4.8 লিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে মানবদেহে ফুসফুসের বায়ু ধারকত্ব কত, মানে কত পরিমাণ বায়ু ধরতে পারে? 4.8 লিটার। এরপর দেখো ভাসমান বা ফ্লোটিং শ্বসনে কোন পদার্থের শ্বসন হয়? গ্লুকোজের। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো ইএমপি পথ হলো গ্লাইকোসিস পথ। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, এবং যদি কেমন লাগলো ভিডিওটা সেটিও কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এবং এটির পিডিএফও আমি আজকে রাতের মধ্যে সব টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে সব পিডিএফ পেয়ে যাবে, ওখানে আগের পিডিএফগুলো দেওয়া আছে। তোমাদের কাজ হলো যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে পিডিএফগুলো আমি দিয়েছি এবং প্লাস যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো আরেকবার করে রিভাইজ করে নেওয়া, একদম ফুল রিভাইজ করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।